স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ সৌভাগ্যবান। এই সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে পারলে এদেশের অগ্রগতি রুখে দেওয়ার শক্তি নেই কারো। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দুর্নীতিমুক্ত হতে না পারলে কোনো সম্পদই কাজে আসবে না। এ সময় দুর্নীতিমুক্ত জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই আগস্টে বাংলাদেশের তারুণ্য প্রমাণ করেছে তাদের সম্ভাবনা, তাই সুযোগ দিতে হবে তাদের। উদ্বোধন অনুষ্ঠানে রবিবার সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলন উদ্বোধন করার পর 4টি বিশেষ ও প্রায় 30টি কার্য অধিবেশন হয় দিনভর। পরে রাতে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় উপদেষ্টারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারের সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের কাজ করার পরামর্শ দেন। ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিতেন, দেশের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা অকল্পনীয়। কিন্তু এটা ভেতরের লোকজন জানে না, বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন, আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না। আমি জানি এখানে আপনার অনেকেই মনের আপত্তি নিয়েই এটাতে সামিল হতে হয়েছে, কিন্তু কারো কারো আবার অনেক অত্যুৎসাহ ছিল, অনেক বেশি আগ্রহ ছিল। আমাদের সেগুলি মনে আছে, কাউকে কোনো দোষারোপ করছি না। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পিছনের কৃতকর্মের জন্য ভুল ত্রুটি জাতির সামনে ক্ষমা চেয়ে এবং সামনের দিনে প্রতিশ্রুতি করেই এগোতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিকভাবে পাওয়া বাংলাদেশের সুবিধার যথার্থ ব্যবহার হয়নি। তিনি এই সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় জানান। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। এ সময় দুর্নীতির চক্র ভেদ করার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো। দেশের তারুণ্যের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর কথাও জানান প্রধান উপদেষ্টা। অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ, এটা শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ভালো কাজের উৎসাহ দিতে প্রত্যেক জেলাকে র্যাঙ্কিং করা হবে। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে, কে কোন জেলা ফার্স্ট হলো, কোন জেলা সেকেন্ড হলো, কোন জেলা থার্ড হলো। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা মোকাবিলায় একযোগে কাজ করতে চায় ঢাকা এবং দিল্লি। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ এবং চ্যালেঞ্জ মোকাবিলার কথা স্বীকার করেছে উভয় পক্ষ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেওয়া হয়। এছাড়া সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। একই সঙ্গে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্কর। স্বৈরাচারের ধ্বংস করা দেশকে এগিয়ে নেওয়ার এখনই সময়। দেশ পুনর্গঠনই এখন বিএনপির লক্ষ্য। একথা জানিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলাভিত্তিক কাউন্সিল করছে বিএনপি। রবিবার নড়াইল বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অংশ নেন দলের জেলার ও কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে, এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, কিন্তু নির্বাচন নিয়ে চলছে গড়িমসি। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তবে তার আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন তারা। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হওয়ার পর মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ এখন নির্বাচনমুখী। রবিবার বিভিন্ন জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় নেতারা। সেখানেও উঠে আসে ভোটের প্রসঙ্গ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। ফেনীতে বিএনপির জনসভা থেকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী সংস্কারে হাত দেওয়ার আহ্বান জানান দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ দিন। আর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ একটা ভয়ঙ্কর সময় পার করছে, কাজেই দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন সবাই গ্রহণ করতে পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, তিস্তা নদী বাঁচাতে কাল থেকে শুরু হচ্ছে বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। এর মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এদিকে আজ সন্ধ্যার পর থেকেই নদী পাড়ে জড়ো হচ্ছেন অসংখ্য মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, কালকের যে কর্মসূচি সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি অনেক মানুষ, অনেক নেতাকর্মী তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছেন, তাদের বক্তব্য কি আমাদের জানাবেন। দিশা, আপনি যথার্থই বলেছেন। আসলে তিস্তা রক্ষার যে আন্দোলন সেটি আগামীকাল রংপুরের ৫ জেলা, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারী, এই ৫ জেলার ১১টি স্থানে বিএনপির যিনি সাংগঠনিক সম্পাদক রয়েছেন আসাদুল হাবিব দুলু এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, তার নেতৃত্বে এই ৫ জেলার ১১টি স্থানে আগামীকাল থেকেই লাগাতার ৪৮ ঘন্টার কর্মসূচি পালিত হতে যাচ্ছে। তাদের দুটো দাবি, একদিকে হচ্ছে তিস্তার যে পানির ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সার অধিকার তারা চান, এবং অন্যদিকে তিস্তা ২৪০ বছর বয়সী তিস্তা নদীর বুক ভরাট হয়েছে, এই নদীর বিজ্ঞানসম্মত উপায়ে শাসন অর্থাৎ তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সাথে। একটু জানতে চাই কি দাবি এবং কি আয়োজন রয়েছে আগামীকাল। দাবি তো আমাদের পরিষ্কার, এই যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্সা, আমাদের দীর্ঘদিন ধরে এই দাবি
উত্থাপিত হয়েছে, অনেক রাজনৈতিক সংগঠন, অনেক সামাজিক সংগঠন দাবি উত্থাপন করেছে, কিন্তু বিগত পতিত সরকার সে ব্যাপারে কোনো নজর দেয়নি, বরং ভারতের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষর করতে পারেনি। সেজন্য আমরা চাচ্ছি যে পানির ন্যায্য হিস্সাটা আমাদেরকে দিবে। আর সর্বোপরি আমরা যেটা চাই যে তিস্তা নদীর ভাঙনের ফলে তিস্তার দুই কোলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ছিন্নমূল হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য একটা পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক এবং দুই পাড়ে তিস্তার অববাহিকার মধ্যে এখানে বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হোক। বিজ্ঞানসম্মত উপায়ে পরিকল্পিত, বিজ্ঞানসম্মত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনাকে বলতে চাই দিশা, যদি আপনাকে দেখাই এই মরুর প্রান্তরে কিন্তু দেখবেন বিশাল কর্মযজ্ঞ হয়েছে। এখানে যেমন তাঁবু টানানো হয়েছে, ইলেকট্রিসিটির লাইন নেওয়া হয়েছে, পাশাপাশি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে এবং লাখো মানুষ যেহেতু উপস্থিত হবেন তারা যেন রাত্রি যাপন করতে পারেন সেজন্য কিন্তু সব রকম ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। একইভাবে রংপুরের যে 11টি স্থানে তারা এই আয়োজন করেছে, সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ডজন খানেক নেতৃবৃন্দ কিন্তু কালকে তারা সেখানে হাজির হবেন এবং তাদের যে প্রস্তুতি, প্রায় 2 লক্ষ মানুষের সমাগম করতে চান এবং তারা যেটি বলছেন 2004 সালের পর থেকে তিস্তার পানি একতরফাভাবে ভারত প্রত্যাহার করেছে, এরপরে বাংলাদেশের এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে তিস্তার বুক সমতলের সাথে সমান হওয়ার কারণে কিন্তু দেখা গেছে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। তো তারা এই ক্ষতি থেকে পরিত্রাণ চান এবং পানির ন্যায্য হিস্সা চান এবং সর্বোপরি পরিকল্পিত উপায়ে তিস্তার যে যন্ত্রণা দীর্ঘ সময়ের, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য তারা এই আন্দোলন করছেন। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই কাজের শুভ উদ্বোধন করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দিশা। যে বাজেট রংপুর থেকে তিস্তার পানির জন্য ন্যায্য হিস্সার জন্য যে আন্দোলন চলছে তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুনি হাসিনা নিজে পালিয়েছে, পরিবারকে সেফ এক্সিট দিয়েছে, কিন্তু নেতা কর্মীদের রাস্তায় ছুঁড়ে ফেলে গেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে, তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে, তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাট ঘাটে ফেলে পালিয়ে চলে গেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার $2.90 সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে ভারত, নেপাল সহ আরও কয়েকটি দেশের বরাদ্দ। এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর DOGE। সরকারি ব্যয় কমিয়ে আনতেই এই পদক্ষেপ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে প্রায় সব মার্কিন সহায়তা স্থগিতের পর বিভিন্ন দেশের নানা প্রকল্পে অর্থায়নও ব্যাপক কাটছাঁট করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ DOGE জানিয়েছে, মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করা হয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে $2.90 অর্থায়ন। পাশাপাশি আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন দপ্তর DOGE। এর মধ্যে আছে ভারতে ভোটার উপস্থিতি বাড়ানো সংক্রান্ত $2.10 একটি প্রকল্প। এ তালিকায় আছে মোজাম্বিকের জন্য 1 কোটি, কম্বোডিয়ার জন্য 23 লাখ, সার্বিয়ার জন্য 1.40 লাখ, মলদোভার জন্য 2.20 লাখ, নেপালের জন্য 3.90 লাখ এবং মালির জন্য 1.40 লাখ মার্কিন ডলারের প্রকল্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচন করতেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান, তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারশেল, ব্যবহার করা হয় জলকামান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে 11তম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও ৩টার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এর আগে গত সপ্তাহে 2 দিন শাহবাগে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে, আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, ওদের প্যানেলও চাকরি 24 ডিসেম্বর ওরা জয়েন করেছে। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেও এখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যটা কেন? যতটুকু দেওয়া হয়েছে চার দেয়ালের মাঝে এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি, তার মানে আমরা আরো 11 বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার লেখকদের একটা বড় অংশই গল্পকার। যান্ত্রিক জীবনের অবসরে ছোট ক্যানভাসের এ ধারার সাহিত্যে আগ্রহ রয়েছে পাঠকদের, তবে গল্পের গণমুখিতা নিয়ে রয়েছে নানা মত। একুশের বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ক্রেতার সংখ্যা। মন ভরা শব্দ নিয়ে জীবনকে পড়ে অভিজ্ঞতার খণ্ডিত অংশকে গল্প হিসেবে গাঁথেন শব্দশিল্পীরা। বিচিত্র মোলাটের বইয়ে সমৃদ্ধ মেলার প্রতিটি স্টল। বসন্তের থোকা থোকা জারুল হিজলের মতোই স্টলের পসরায় গল্পের বইয়ের রাজত্ব। যান্ত্রিক জীবনের যন্ত্রণায় প্রশান্তি খোঁজে পাঠক মন। অস্থির জীবনে ধৈর্যকে লেজ টেনে লম্বা করে উপন্যাস পড়ার বদলে এই গল্পেই ভরসা তরুণদের। গল্প ছোটবেলা থেকে দাদি নানিদের কাছ থেকে যা শুনেছি ওইটা থেকেই ভালো লাগা। এই ব্যস্ততার মধ্যে আসলে পুরো একটা উপন্যাস পড়ার সময় থাকে না, সেক্ষেত্রে ছোট গল্প দিয়ে আমরা আসলে যে সাহিত্য সেটা সন্ধান পেতে পারি। আমাদের এখন জেনারেশনে ধৈর্য নাই, বলতে গেলে ধৈর্য নাই, এজন্য ছোট গল্প হচ্ছে ছোট ছোট আকারে লেখা থাকে, এজন্য ছোট গল্প পড়তেই ভালো লাগে বেশি। আমার কাছে জীবন মানেই একটা গল্প। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তার গল্পগুলোই আসলে গল্প। পটভূমি ছোট হলেও অপার আনন্দের আবেদন নিয়েই গল্পের গাঁথনি, বললেন গল্পকারেরা। এই গল্পের সাথে আমরা সবাই জড়িত, আপনি সকলেই জড়িত। আমাদের জীবনের যেরকম গল্প আছে, আমাদের জগতেরও সেরকম গল্প আছে। তো জীবন এবং জগতের গল্প যখন সম্মিলন হয় বা একবদ্ধ হয়, তখন সেটাকে আমরা কখনো উপন্যাসে নিয়ে যাই, আবার কখনো গল্পে থাকি। তবে দেশীয় ধারার গল্পের সরল প্রকাশভঙ্গি নিয়ে বিচিত্র মন্তব্য প্রকাশকদের। সাধারণ পাঠকদের সাথে ছোট গল্পের সংযোগটা খুব কম হয়েছে। কাঠামো থেকে বের হয়ে আসার একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে। এখন অনেকে ছোট গল্প লিখছেন, ভালো ভালো ছোট গল্প হচ্ছে, কিন্তু পরম্পরা ঠিক কতখানি তৈরি হবে এবং কতটা পাঠক বান্ধব হবে কবিতা বা উপন্যাসের মতো, এইটা নিয়ে আমি এখনো সন্দিহান। কথাকারদের জীবনের অর্জিত অভিজ্ঞতার মলাটবদ্ধ শিল্পরূপী গল্প। বইমেলা প্রাঙ্গণ জুড়ে গল্পের বই কিনতে দর্শক ও ক্রেতাদের এই ভিড় প্রমাণ করছে বাংলা ছোট গল্পের প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে সারা বছর দেয়া যাবে আয়কর। জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়কর দিবসের পরও বছরের যে কোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এনবিআর জানিয়েছে, এবছর 14 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে 18 লাখের বেশি করদাতা রিটার্নের জন্য নিবন্ধন করেছেন। অনলাইনে রিটার্ন জমা জনপ্রিয় করতে তাই বছরব্যাপী এই সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে আয়কর দিবসের পর রিটার্ন দাখিল করলে করদাতা বেয়াত বা বিভিন্ন বিনিয়োগের ওপর থাকা কর ছাড়ে সুবিধা পাবেন না। এছাড়া মাসিক 2% হারে অতিরিক্ত কর দিতে হবে। গাজা অধিগ্রহণের প্রস্তাবের পর এবার ইউক্রেনের ওপর নজর যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চায় যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প প্রশাসনের প্রবল চাপের মুখেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গাজা অধিগ্রহণের আবদার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব তার। এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এবার ট্রাম্পের চোখ গ্রাফাইট, লিথিয়াম, টাইটানিয়াম, বেরিলিয়াম ও ইউরেনিয়ামের মতো বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সমর্থন ধরে রাখতে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চান তিনি। এ সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে সই করতে কিয়েভকে চাপ দিচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবশ্য ট্রাম্পের দাবি, ইউক্রেনকে এ পর্যন্ত যেসব সামরিক ও বেসামরিক সহায়তা দেওয়া হয়েছে তার বিনিময়ে খনিজ সম্পদের দাবি অমূলক নয়। যুদ্ধে কিয়েভকে এখন পর্যন্ত যেভাবে ওয়াশিংটন সহায়তা করেছে তা সবার মনে রাখা উচিত। ইউক্রেনের খনিজ সম্পদ থেকে $500 বিলিয়ন পাওয়া উচিত। এই অর্থ ইউক্রেনকে দেয়া প্রকৃত মার্কিন সহায়তার চেয়ে অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও এ সংক্রান্ত চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে কোনো বাস্তবিক নিরাপত্তা নিশ্চয়তা নেই। শুধু একটি সম্ভাব্য চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করতে পারে, এমন শর্তে এ দাবি মেনে নেওয়া কঠিন। পলিটিকো সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রস্তাবিত চুক্তিকে অর্থনৈতিক ঢাল হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এর ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে তা রাশিয়ার সামনে স্পষ্ট করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হলো আমার ভাষা চলচ্চিত্র উৎসব। উৎসবের 23তম আসরে বাসন্তী ফুল পলাশের সঙ্গে বিপ্লবের রক্তিম আভার সমন্বয়ে করা হয়েছে সিনেমার পোস্টার। 5 দিনের উৎসবে প্রতিটি শোর টিকিটের দাম 50 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসব মুখর পরিবেশ। সিনেমার পোস্টার দেখে মুগ্ধ অনেকেই, কেউ কেউ তুলছেন ছবি। নতুন ও পুরনো সিনেমার তুলনা করতে গিয়ে অনেকেই স্মৃতিচারণ করেন। গল্প নির্ভর বা চলচ্চিত্রের উপরে যদি আমাদের এখনকার যারা নাকি অথরিটি আছে তারা যদি ইনভেস্ট করে এবং গল্প নির্ভর ছবি তৈরি করা হয়, তাহলে আশা করি যে আমাদের এই চলচ্চিত্র অঙ্গনটা বেঁচে থাকে। আজকে দেখার জন্য আসছি এবং যখন দেখবো তখন আশা করি ভালোই লাগবে। এর মধ্যে অনেকগুলো মুভি আমাদের দেখা, তো আবার পোস্টারগুলো দেখছি, ভালো লাগছে অনেক। আমরা ইভেন্ট নামাই, সেটা হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র। এটা মূলত হচ্ছে মানে বাংলা ভাষার চলচ্চিত্র আমরা দেখাই আর কি। সিনেমা হলে সবাই যেত এবং একটা আলাদা ভাইব ছিল বলা যায় আর কি। সেই এক্সপিরিয়েন্সটা এখন আর ওইভাবে কিন্তু পাওয়া যায় না। এখন যেহেতু আমরা বিভিন্ন ফোনে মুভি দেখি বা আমরা কম্পিউটারে বা ল্যাপটপে হচ্ছে সিনেমা দেখি। পোস্টারগুলো খুব সুন্দর হয়েছে। পুরানা সব সিনেমায় সামাজিক এবং আমাদের একটা দেশাত্মবোধ ছিল। উৎসবে দেখানো হবে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী, দেওয়ান নজরুলের দোস্ত দুশমন, ইকবাল হোসেন চৌধুরীর বলি, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, অমিতাভ রেজা চৌধুরীর রিক্সাগার্ল সহ বেশ কিছু সিনেমা দেখানো হবে এই উৎসবে। উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে হবে। প্রতিদিন সকাল 10টা, বেলা 1টা, 3:30 ও সন্ধ্যা 6:30টায় দরজা খুলছে প্রদর্শনী হলের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 10ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার স্বর্ণপদকজয়ী বাংলাদেশ নৌবাহিনীর 2 সদস্য দেশে ফিরেছেন। নৌবাহিনীর সাব্বির হোসেন এবং মোহাম্মদ গোলাম রাব্বানীর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 32টি দেশের 179 সামরিক প্রতিযোগীর মধ্যে এই সাফল্য এক গৌরবময় অর্জন। নৌবাহিনীর এই 2 কৃতি সন্তানের দেশে ফেরার সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় তাদের সম্মানে সংক্ষিপ্ত সম্বর্ধনার আয়োজন করা হয়। মাত্র 550 গ্রাম ওজনের প্রি ম্যাচিওর শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। বসুন্ধরার সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাসরিন জুলফিকারের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে একটি শিশু জন্ম হয়। শিশুটির মায়ের প্রি এক্লেমশিয়া থাকায় জরুরি ভিত্তিতে 25 সপ্তাহ 4 দিনের গর্ভাবস্থায় শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটিকে নবজাতক ইউনিটে ভর্তি করা হয় এবং তার ইনকিউবেটর, ভেন্টিলেটর, ইলেকট্রোলাইট ব্যবস্থাপনা এবং নার্সিং কেয়ার নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। 3 মাস 26 দিন পর শিশুটিকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।
নতুন আঙ্গিকে চালু হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের MBL রেইনবো অ্যাপ। ডিজিটাল ব্যাংকিং অ্যাপকে আরও বেশি গ্রাহক বান্ধব করতে নতুন কিছু সেবা যুক্ত করেছে ব্যাংকটি। এখন থেকে গ্রাহকরা মোবাইল ফোনে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার এবং বিকাশ নগদের মাধ্যমে আমানত জমা এবং উত্তোলন করতে পারবেন। এছাড়া বিদ্যুৎ, গ্যাস সহ সব ধরনের ডিজিটাল পেমেন্ট করা যাবে ঘরে বসে। সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন আঙ্গিকে তৈরি অ্যাপ উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল আহসান। এই বছরের শেষে প্রতিযোগিতামূলক ডিজিটাল ব্যাংকিংয়ের শীর্ষ 3-এ থাকতে চায় মার্কেন্টাইল ব্যাংক। কাটছে নারী ফুটবলের জটিলতা। কোচ পিটার বাটলারের অনুশীলনে যোগ দেবেন বিদ্রোহী 18 নারী ফুটবলার। অবশ্য এখনই মাঠে দেখা যাবে না সাবিনা, ঋতুপর্ণাদের। 24শে ফেব্রুয়ারি ছুটিতে যাবেন তারা, ফিরে এসে যোগ দেবেন ক্যাম্পে। আর যোগ দিলেই আসবেন চুক্তির আওতায়। তবে বিদ্রোহীদের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন, দলে জায়গা পেতে পারফরমেন্সই হবে মাপকাঠি। নানা অভিযোগে গেল 30 জানুয়ারি সংবাদ সম্মেলন করে কোচ পিটার বাটলারের অধীনে ট্রেনিং না করার সিদ্ধান্ত জানায় সাফ জয়ী নারী দলের 18 ফুটবলার। বিষয়টি নিয়ে বিশেষ কমিটি, জিজ্ঞাসাবাদ, সুপারিশমালা উপস্থাপন, এমনকি ফুটবলারদের কাছে দুঃখ প্রকাশ করেন বাফুফে সভাপতি। অবশেষে 17 দিন পর বিদ্রোহ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সাবিনা মারিয়ারা। আমি আজকেও তাদের সাথে বসেছিলাম, তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে, মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে। সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। 24 ফেব্রুয়ারি বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে প্রীতি ম্যাচ খেলতে যাবে জাতীয় দল। আর ওই দিন থেকেই ছুটি ঘোষণা করা হবে ক্যাম্পের। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে, ওরা ব্রেকে যাবে, তারপর ওরা ক্যাম্পে ফিরে আসবে, দেন ওরা প্র্যাকটিস শুরু করবে। বিদ্রোহ করা 18 ফুটবলারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও পিটার বলছেন, দলে জায়গা পেতে হলে পারফরমেন্সেই হবে মাপকাঠি। আমি মেয়েদের রাখা বা না রাখার কেউ না। বাফুফে ও মেয়েদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এই ঘটনায় মেয়েরা একটা বাজে উদাহরণ তৈরি করেছে। আমিও তো বাবা, আমারও কন্যা আছে, আমিও বুঝি, কিন্তু আমি পেশাদার, তাই আমার দলে থাকতে হলে পারফরমেন্স দেখাতেই হবে। বাফুফের শর্ত মতে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে ট্রেনিংয়ে যোগ দিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করলে ওই দিন থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মুশফিকুর রহমান। ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।